সবাইকে নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু দ্য অফিসিয়াল ইউটিউব চ্যানেল অফ ডাব্লিউবিপিএসসি ওয়ালা। আমি শুভজিৎ স্যার তোমাদের সাথে আছি। এই ভিডিওতে তোমাদের সামনে আমি এমন কতগুলো টেকনিক্যাল দিক আলোচনা করব যেই দিকগুলো হয়তো তোমরা অনেকেই জানো না যে এইভাবেও পড়াশুনো করা যায় বা এইভাবে অ্যাকচুয়ালি কম্পিটিশন পরীক্ষায় পড়তে হয়। সেটা অল ইন্ডিয়া লেভেলে এন্ট্রান্স এক্সাম দাও, তুমি যেই নিট পরীক্ষা দাও বা আমাদের গভর্নমেন্ট কম্পিটিটিভ এক্সাম দাও, সব ক্ষেত্রেই এই টেকনিক অ্যাপ্লিকেবল। এবার তোমাদের ভিডিও থাম্বনেল দেখে হয়তো মনে হচ্ছে যে স্যার এখানে লেখা আছে যে এইভাবে পড়লে একবারেই যে কোনো পরীক্ষায় পাস করবে। এরকম ম্যাজিক মিরাকেল কিছু হয় না। তোমাদের হয়তো মনে হচ্ছে যে স্যার এই 10 মিনিট 20 মিনিটের ভিডিও দেখলে যে কেউ এক্সামে পাস করে যাবে। না, আমি সায়েন্সের টিচার তোমরা জানো, এবং আমি যে কথা এখানে বলবো সেটার প্রপার একটা সায়েন্টিফিক এক্সপ্লানেশন আছে, সায়েন্টিফিক পয়েন্ট অফ ভিউ আছে এবং টেকনিক্যাল দিক আছে। যেই দিকগুলো মেনটেন করলে হয়তো তোমার যে ল্যাগিং, সেই ল্যাগিংটা হয়তো তুমি ওভারকাম করতে পারবে। এরকম অনেক ছেলেমেয়ে আছে যাদের একাডেমিক কেরিয়ার খুব ভালো, যারা স্কুল লেভেলে কলেজ লেভেলে ভালো রেজাল্ট করে এসছে, কিন্তু গভর্নমেন্ট কম্পিটিটিভ এক্সাম যখন দিচ্ছে, অল ইন্ডিয়া লেভেলের এক্সাম, সেখানে কিন্তু তারা সেইভাবে পারফর্ম করতে পারছে না বা সেইভাবে ফ্লারিশ করতে পারছে না। দীর্ঘদিন ধরে পরীক্ষা দিচ্ছে, কারোর প্রিলিমস ক্লিয়ার হচ্ছে, মেইনস হচ্ছে না, কেউ বারবার প্রিলিমস পরীক্ষাতেই আটকে যাচ্ছে। তো এটা কেন হচ্ছে? তাদের কি নলেজ কম? তাদের কি প্র্যাকটিস কম? না, সেরকম কিছু ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে প্রপার টেকনিক বা প্রপার অ্যাপ্রোচ, প্রপার রোড ম্যাপ। তো আমি তোমাদের এই ভিডিওতে এরকমই একটা রোড ম্যাপ দেওয়ার চেষ্টা করব, যেটা একটুখানি টাইম টেকিং। মানে তোমাকে এই জিনিসটা মেনটেন করলে প্রথম থেকে শেষ পর্যন্ত, তোমার কম্পিটিশনে নামার প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত এই জিনিসটা তোমাকে মেনটেন করে যেতে হবে। এই ভিডিও যারা যারা দেখছো তাদের মধ্যে হয়তো অনেকে আছো যারা সদ্য কম্পিটিটিভ পরীক্ষা দেওয়া স্টার্ট করেছো। এইখানে এমন অনেকে আছো যারা বহুদিন ধরে, বহু বছর ধরে তোমরা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছ, কিন্তু সিলেবাস কমপ্লিট, ঠিকঠাকভাবে হয়তো তোমার কনফিডেন্স আছে যে না আমি এক্সামে গেলে পারবো, কিন্তু কাট অফ ক্লিয়ার হচ্ছে না, বা কারোর মধ্যে সেই কনফিডেন্সটাই এখনো পর্যন্ত তৈরি হয়নি। তো সব জিনিসটাই আমি এর মধ্যে দিয়ে একটু আলোচনা করতে চাইবো, যে অ্যাকচুয়াল গলতটা কোথায়, আমাদের কি কি মেনটেন করা উচিত, আমাদের কিভাবে কিভাবে এগোনো উচিত, সেই জিনিসটা নিয়ে আমি কতগুলো কথা বলবো। শোনো, প্রথমে আমি একটা কথা বলি যে তুমি পড়াশুনো দুটোভাবে করতে পারো। ঠিক আছে, যদি তোমার নিজের মধ্যে কনফিডেন্স থাকে যে স্যার আমি একাডেমিক, আমার কেরিয়ার খুব ভালো, আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড স্ট্রং, 8, 9, 10 যেটা আমাদের মেনলি কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে লাগে। সিলেবাস তো আমাদের কয়েকটা সাবজেক্ট ছাড়া ম্যাক্সিমাম সাবজেক্টেরই মাধ্যমিক লেভেল পর্যন্ত। তো যদি তোমার মনে হয় যে আমি 8, 9, 10 ভালো মতো আমি কমপ্লিট করে এসেছিলাম স্কুল লেভেলে এবং সেই জিনিসগুলো আমার প্রপারলি মনে আছে, তাহলে সেক্ষেত্রে তোমার জন্য সেলফ স্টাডি বেস্ট। আর কেউ যদি মনে করো যে না স্যার একটা প্রপার প্ল্যাটফর্ম আমার দরকার, একটা বিশ্বস্ত এবং মানে কি বলবো, ভালো প্ল্যাটফর্ম আমার দরকার, যেখানে আমি প্রপার গাইডেন্স পাবো, যেখানে প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট, আলাদা আলাদা ফ্যাকাল্টি আমাকে প্রত্যেকটা সাবজেক্টে গাইড করবে, যেখানে যেখানে ডাউট হবে আমার মক টেস্ট দিতে গিয়ে, আমাদের পুরো সিলেবাস কমপ্লিট করতে গিয়ে, টপিক পড়তে গিয়ে সেই সেই জায়গাগুলোকে আমাকে রেকটিফাই করে দেবে। তার জন্য তোমরা ডাব্লিউবিপিএসসি ওয়ালা চ্যানেলের সঙ্গে যোগদান করতে পারো। এটা অপশনাল, তুমি বাড়িতে সেলফ স্টাডিও করতে পারো, তুমি কারোর থ্রু দিয়ে পড়াশোনাও করতে পারো, এবং যেখানেই তুমি পড়বে সেই জিনিসটা যেন বিশ্বাসযোগ্য হয়। আচ্ছা, এবার আমি একটা কথা বলি। ধরো যারা সেলফ স্টাডি করছো, তাদের ক্ষেত্রে ব্যাপারটা একটু ডিফিকাল্ট, কারণ তাদের ক্ষেত্রে প্রপারলি সেই রুটিন মেনটেন করে পড়াটা একটু ডিফিকাল্ট। কেন? সেখানে চাপ থাকে না। আর যারা একটা প্ল্যাটফর্মে পড়ছো, তাদের ক্ষেত্রে একটা চাপ এটা থাকে যে না, প্রত্যেক দিনের সিলেবাস আমার গো ফরওয়ার্ড হচ্ছে, প্রত্যেক দিনের সিলেবাস আমার এগোচ্ছে, আমাকে সেই সেইভাবে পড়াগুলো রেডি করতে হবে। যেরকম আমাদের প্ল্যাটফর্মেই বলি, ঠিক প্রত্যেক দিন আমাদের ক্লাস হচ্ছে, প্রত্যেক দিন বিভিন্ন সাবজেক্টের ক্লাস হচ্ছে, একটা সিলেবাসকে আমরা মোটামুটি 4-5 মাসের মধ্যে শেষ করে দিই, যেই সিলেবাস হয়তো অফলাইনে শেষ করতে 1 বছর বা 1.5 বছর সময় লেগে যাবে। এটাই অফলাইনের থেকে অনলাইনের সুবিধা, যে সিলেবাস কমপ্লিশন খুব তাড়াতাড়ি হয় এবং একটা ক্লাসকে তুমি বারবার বারবার রেকর্ডিং দেখে দেখে রিভিশন করে নিতে পারবে। তো যারা কোনো একটা প্ল্যাটফর্ম বা কোনো একটা গাইডের আন্ডারে পড়তে চাইছো, তাদের ক্ষেত্রে আমি বলবো যে প্রথমে ভাই তোমাকে প্রপার ওয়েতে ক্লাস নোটস বানাতে হবে, হ্যান্ডরিটেন নোটস বা হাতে লিখে নোটস বানাতে হবে। তুমি যদি প্রিন্ট আউট করতে চাও প্রিন্ট আউট করতে পারো, কিন্তু সব থেকে এফেক্টিভ যেটা হয়, সেই এফেক্টিভ হচ্ছে তোমার জিনিসটা হাতে লেখা। একবার যদি পড়ে সেখান থেকে কিওয়ার্ডগুলো যা যা আছে, কারণ আমরা যেহেতু ডেসক্রিপটিভ পরীক্ষা দিচ্ছি না, আমরা অবজেক্টিভ পরীক্ষা দিচ্ছি, তো সেক্ষেত্রে আমাকে অপশন ভিত্তিক কিওয়ার্ড,
সেইগুলোকে আইডেন্টিফাই করে সেইগুলোকে আমাকে হাতে লিখে নিতে হবে। যেরকম আমি আমার ক্লাস থেকেই বলি, এটা আমাদের পিডব্লিউতে এনটিপিসি ব্যাচ বা মানে আরআরবি গ্রুপ ডি এক্সাম যেটা আছে সেই গ্রুপ ডি এক্সামের একটা স্ক্রিনশট। এই স্ক্রিনশটগুলো আমি তোমাদের এখানে এই কারণেই দেখাচ্ছি যে কিভাবে হ্যান্ডরিটেন নোটস বানাতে হয়, কিভাবে হাতে লিখতে হয় সেই জিনিসটা। যেরকম আমি তোমাদের যখন পড়াচ্ছি তখন অফলাইন ফিলিংস তোমরা পাবে। সায়েন্স যখন আমি তোমাকে পড়াবো তখন তুমি একটা মানে পিওর অফলাইন ফিলিংস পাবে, এবং আমার সাথে সাথে যেরকম অফলাইনে নোটস বানাতে হয় সেরকমভাবে যদি তুমি নোটস বানিয়ে নাও তাহলে তুমি বাকিদের থেকে অনেক এগিয়ে থাকলে, যে তোমার আলাদা করে ক্লাস রেকর্ড দেখে তোমার আর নোটস বানাতে হলো না। তুমি একবারই সময় দাও, একটু ভালো করে সময় দাও, তোমার 1 ঘন্টা 1.5 ঘন্টা বেশি লাগুক, কিন্তু সেই জিনিসটা যেন অর্ধেক কমপ্লিট হয়ে না থাকে, যেটা পরবর্তীতে যখন তুমি ফাইনাল রিভিশন দেবে সেই রিভিশনের ক্ষেত্রে সমস্যা। তো প্রথম কাজ হচ্ছে, তোমার যদি কোনো সাবজেক্টে নলেজ না থাকে, কোনো সাবজেক্ট যদি তোমাকে প্রথম থেকে শুরু করতে হয়, তো ফার্স্ট হচ্ছে সেই সাবজেক্টের কনসেপ্ট ভিডিও দেখা। কারণ বই পড়ে কনসেপ্ট হয়তো তুমি একাডেমিক নলেজ না থাকলে বুঝতে পারবে না। তাহলে স্যার কি করতে হবে, কোনো সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট বা সেই সাবজেক্টের যিনি এক্সপার্ট টিচার আছেন, আমি বারবার এই কথাটা মেনশন করছি, এক্সপার্ট টিচার আছেন, তার কাছ থেকে প্রথমে সাবজেক্টের মানে চ্যাপ্টারের, অ্যাকচুয়ালি সাবজেক্টের আন্ডারে যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারের মধ্যে যে ইম্পর্টেন্ট কনসেপ্টগুলো আছে, যে ইম্পর্টেন্ট কিওয়ার্ডগুলো আছে, যেই টপিকগুলো থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবেই আসবে, এইরকম প্রত্যেক চ্যাপ্টারই কিছু না কিছু জায়গা থাকবে। তো সেই জায়গাগুলোকে খাতাতে ভালো করে নোট ডাউন করে নেওয়া এবং সেইটাকে ভালো করে লিখে নেওয়া। যেরকম আমি এখানে পুরো লিখেছি এবং হাতে লেখা নোটস তোমরা দেখতে পাচ্ছ, এটা আমাদের অর্গানিকের অ্যালকিন অ্যালকিন অ্যালকাইনের যে জায়গা আছে, অর্গানিক কেমিস্ট্রি হাইড্রোকার্বনের যে পার্টটা আছে সেই পার্টটা, যেটা এইটা সম্ভবত আরআরবি গ্রুপ ডি এক্সামের ক্লাস। তো আমি দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা জিনিস আমি এরকম হাতে লিখে করাই, এটা যেরকম আমাদের ম্যাগনেটিজমের ক্লাস হচ্ছিল। তো এই জিনিসটাকে তুমি চ্যাপ্টার ওয়াইজ ব্যাচে চলে গেলেই তুমি হ্যান্ডরিটেন নোটস পাবে। এবার লাইভ ক্লাস দেখে নোটস বানানোটা অনেকে করতে পারে, অনেকে করতে পারে না। যদি লাইভ ক্লাস দেখে নোটস বানাতে না পারো তাহলে তোমাকে ক্লাস রেকর্ডিং স্পিড বাড়িয়ে দেখে নোটস বানিয়ে নিতে হবে এবং কনসেপ্ট বুঝতে হবে। ওকে স্যার, তো কনসেপ্ট বোঝার পরে আমি যেরকম ব্যাচে 2 ধরনের নোটস দিই, একটা টাইপিং মেটেরিয়াল দিই, যেই মেটেরিয়াল তুমি প্রিন্ট আউট করতে পারবে হার্ড কপি, আর একটা পুরো হাতে লেখা মেটেরিয়াল দিই। তো আমি আমার মতো খেটে যাচ্ছি, তোমাদেরও আমাদের সঙ্গে ইকুয়াল পরিশ্রম করতে হবে, এই রকম ভাবে জিনিস তৈরি করতে হবে। একবার যদি এটা তুমি তৈরি করে নাও না, এটা তোমার কাছে অ্যাসেট হয়ে থাকলো, তোমাকে বারবার কিন্তু এই জিনিস তৈরি করতে হবে না। এবং এটা স্যার সাবজেক্ট বুঝে, যে সাবজেক্ট যে পরীক্ষার জন্য যতটা ইম্পর্টেন্ট সেই জিনিসটাকে মেনটেন করে তোমাকে নোটস বানাতে হবে। ওকে, তো এটা টাইপিং মেটেরিয়াল, এই জিনিসটা নোটস তুমি করলে, ক্লাস দেখলে, কনসেপ্ট ভিডিও তুমি দেখে নিলে, যদি ডাউট হয় আমাদের ডাউট ইঞ্জিন অপশান আছে, সেই ডাউট ইঞ্জিন অপশানে তুমি তোমার ডাউটটাকে পুরো সলভ করে নিলে, সলভ করে নেওয়ার পরে তুমি নোটস বানালে, নোটস বানানোর পরে যখন তোমার চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেল, চ্যাপ্টার কমপ্লিট হওয়ার পরে কি স্যার, কি ডিপিপি, ডিপিপি স্ট্যান্ডস ফর ডেইলি প্র্যাকটিস প্রবলেম, এরকম একটা শিট দেওয়া হবে তোমাদের, যেরকম আমাদের সাকসাম ব্যাচে আমাদের আছে। প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা টপিক কমপ্লিট হওয়ার পরে সমস্ত সাবজেক্টের ক্ষেত্রেই তুমি একটা শিট পাবে। সেই শিটের মধ্যে মোটামুটি তোমার 20টা প্রশ্ন থাকলেও তার আনসার কি থাকবে, সেই শিট তুমি সলভ করো। সেই শিট যখন তুমি সলভ করলে তোমার প্রাথমিকভাবে একটা চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেল। নেক্সট তুমি নেক্সট চ্যাপ্টারে যাবে, নেক্সট চ্যাপ্টারে গিয়ে প্রথমে এরকম থিওরি ভিডিও দেখবে, স্টেপ জাম্প করবে না, এরকম না ফার্স্টেই তুমি শিট লাগাবে বা ডিপিপি সলভ করবে, এইরকম না। প্রথমে তুমি কনসেপ্ট ভিডিও দেখো, সেখান থেকে কিছু ডাউট হলে সেই ডাউটটাকে রেইজ করো, ডাউটটাকে ক্লিয়ার করো, ডাউট ক্লিয়ার করার পরে নোটস বানাও। নোটস বানানোর পর যখন তোমার চ্যাপ্টারটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল, তোমার আইডিয়া আছে যে না এই চ্যাপ্টার থেকে এই এই টপিকগুলো ইম্পর্টেন্ট, এই এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে, নেক্সট তোমার কাজ হচ্ছে সেই চ্যাপ্টারের যে প্র্যাকটিস কোয়েশ্চেন ডিপিপি আছে সেই ডিপিপি সলভ করা। ঠিক আছে, এই জিনিসটা যখন তুমি করলে তখন তোমার নেক্সট চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেল। এইভাবে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের ওপর তোমাকে সেম এক্সপেরিমেন্ট করতে হবে, সেম এফর্ট দিতে হবে। ঠিক এরকম কিন্তু মানে ভাবার কোনো কারণ নেই যে কম্পিটিটিভ পরীক্ষা সহজ বলে এখানে সিলেবাস অতটা হাই ক্লাস 11-12 লেভেলের না বলে শুধুমাত্র এমসিকিউ করে মানে পাস করা যাবে, সেটা যাবে না। যারা এনটিপিসি পরীক্ষার এই যে পরীক্ষাটা হলো, এইটা দেওয়ার আগে অনেকে ভেবেছিল শুধুমাত্র ইউটিউবে লাস্ট 2 মাস আমি প্র্যাকটিস করে এনটিপিসি পরীক্ষা পাস করে যাব। আলটিমেটলি পরীক্ষা হলে গিয়ে তারা মুখ থুবড়ে পড়েছে।
দেখতেই পেয়েছো যে পেপারের লেভেল কতটা আপডেট হয়েছে। সামনে আরআরবি গ্রুপ ডি পরীক্ষা আছে, গ্রুপ ডির জন্য ব্যক্তিগতভাবে বলছি সায়েন্স একটা ইম্পর্টেন্ট সেকশন, সায়েন্স থেকে 25 মার্কস আছে, তোমাকে 25-এ 25 না হোক 23-24 তোমাকে স্কোর করতেই হবে। তাছাড়া কিন্তু তুমি যে জোনেই ফর্ম ফিল আপ করো তোমার কাট অফ ক্লিয়ার করা কিন্তু খুব চাপের। ম্যাথ রিজনিংয়ে তো স্কোর করতেই হবে, সেটা তো মানে আমি কথার মধ্যেই আনছি না, কারণ ওই দুটো সাবজেক্ট রেলওয়ের সমস্ত এক্সামে আছে। বাদ বাকি গ্রুপ ডি এক্সামের কথা যদি বলি, সায়েন্স তো একটা ইম্পর্টেন্ট পার্ট, তো সায়েন্সেও তোমাকে ইকুয়াল স্কোর করতে হবে, তাছাড়া অন্য আর কোনো উপায় নেই ভাই। তো এইভাবে যে জিনিসটা আমি বললাম এটা হচ্ছে রিপিট, মানে তুমি এইটার থেকে প্রথমে এটা দেখছো, তারপরে এটা দেখছো, তারপরে এটা দেখছো, তারপরে এটা দেখছো। ডিপিপি কমপ্লিট, তোমার ডেইলি প্র্যাকটিস প্রবলেম করা কমপ্লিট, বা ডেইলি প্র্যাকটিস প্রবলেমের জায়গাতে তুমি কোনো এমসিকিউ আছে, মানে এমসিকিউ বুক আছে, সেই এমসিকিউ বুকে চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ জিনিস দেওয়া আছে, সেখান থেকে তুমি প্র্যাকটিস করো, সলভ করো। এই পার্টটা, এই স্টেপ পর্যন্ত তুমি আসলে, এই স্টেপ আসার পরে তোমার একটা সাবজেক্ট কমপ্লিট হলো, এই একটা মানে একটা সাবজেক্টের একটা চ্যাপ্টার কমপ্লিট হলো। তো এইটা কমপ্লিট করার পরে এবার তোমাকে কোন কোন স্টেপের থ্রু দিয়ে যেতে হবে আমি পুরো লজিক্যালি এবং সাইন্টিফিক্যালি তোমাকে ডিসকাশন করে দিচ্ছি। প্রথমে তুমি কি দেখবে স্যার? প্রথমে আমি দেখবো টপিক ওয়াইজ লেকচার, ঠিক আছে স্যার? ফার্স্টে আমি টপিক ওয়াইজ লেকচার দেখবো। তোমার যদি জিনিসটা সম্পর্কে আইডিয়া থাকে তাও দেখবে, আইডিয়া যদি না থাকে তাও দেখবে। আইডিয়া থাকলে একটুখানি স্পিড বাড়িয়ে দেখবে, আর আইডিয়া না থাকলে যেরকম নর্মাল স্পিডে আমরা পড়াই সেই নর্মাল স্পিডেই দেখলে। স্যার টপিক ওয়াইজ লেকচার দেখার পরে আমি কি করব? হ্যান্ড রিটেন নোটস বানাবো, যেটুকু আমি বুঝলাম সেই জিনিসটা ঝটপট ঝটপট করে কিওয়ার্ডগুলো খাতাতে লিখে নেব। আমার কি টোটাল জিনিসটা লেখার পুরো একদম বইতে যেরকম ডেসক্রিপটিভ বইতে লেখা থাকে সেরকম লেখার দরকার আছে না। আমার ক্লাস দেখলেই তুমি বুঝতে পারবে যে আমি কিভাবে হ্যান্ড রিটেন নোটস দিচ্ছি। ধরো একটা চ্যাপ্টার যদি 10 পৃষ্ঠা থাকে, সেই 10 পৃষ্ঠার মধ্যে যে যে জায়গাগুলো ইম্পর্টেন্ট সেইটা নিয়ে আমি 2 পৃষ্ঠার মধ্যে পুরো নোটস কমপ্লিট করে নেবো। কারণ আমি যখন পরীক্ষা দেবো আমাকে অবজেক্টিভ পরীক্ষা দিতে হবে, এমসিকিউ পরীক্ষা দিতে হবে, তার মানে আমি সেই অ্যাপ্রোচেই পড়বো যাতে পড়ার পরে আমি এমসিকিউটা দেখলে, অপশান দেখলে আমি যাতে লাগিয়ে আসতে পারি। ঠিক আছে, হ্যান্ড রিটেন নোট বানালাম। হ্যান্ড রিটেন নোটস বানানোর পরে কিওয়ার্ডগুলো, যেটার উপর আমি বারবার জোর দিচ্ছি, কিওয়ার্ডগুলোকে আমাকে কি করতে হবে? কিওয়ার্ডগুলোকে হাইলাইট করতে হবে। ঠিক আছে, যে কোন কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট। একটা প্রশ্ন যখন দিচ্ছে সেই প্রশ্ন 4 লাইন থাকলে সেই 4 লাইনের মধ্যে কোথাও না কোথাও কিওয়ার্ড লুকিয়ে থাকবে। সেই কিওয়ার্ডটা আমি মানে আইডেন্টিফাই করতে পারছি কিনা, এটা ডিপেন্ড করে প্র্যাকটিসের ওপরে। তুমি যত প্র্যাকটিস করবে তত তোমার এই আইডেন্টিফিকেশন পাওয়ার বাড়বে। ওকে স্যার, কিওয়ার্ড হাইলাইট করার পরে যেটা আমরা ছোটবেলাতে পড়তাম, এই যে অ্যাক্টিভ রিকল কথাটার মানে কি? ছোটবেলাতে যেটা পড়তাম না, যে একবার টোটাল জিনিসটা পড়ে তারপরে হাত দিয়ে চাপা দিয়ে নিজের মনে মনে ভাবতাম যে আচ্ছা এইটাই ছিল, এইটাই ছিল। এইটা হচ্ছে হাত দিয়ে চাপা দেওয়ার মতো একটা স্টেপ। অ্যাক্টিভ রিকল মানে যে জায়গাটা আমি পড়লাম সেই জায়গাটাকে নিজের মাথার মধ্যে একবার সাজিয়ে নেওয়া, যে আচ্ছা এই স্টেপের পরে এই স্টেপ, এই স্টেপের পরে এই স্টেপ। ঠিক আছে, তো এইটা আমি পুরো সাইন্টিফিক অ্যাপ্রোচ বলছি। তুমি দেখো আমরা ছোটবেলায় একাডেমিক যেরকম ভাবে পড়তাম আমি সেই রকম ভাবেই বলছি, বাট নোটসটা সেই রকম ভাবে বানাতে বলছি যাতে কম্পিটিশনে তুমি টিকে থাকতে পারো বা কম্পিটিশনের ক্ষেত্রে তোমার হেল্প হয়। ডেসক্রিপটিভ নোট কখনোই বানাবে না। ঠিক আছে, তো অ্যাক্টিভ রিকল করবে। অ্যাক্টিভ রিকল মানে সামারাইজ করে নেওয়া। ঠিক আছে, আচ্ছা সামারাইজ করে নেওয়ার পরে স্যার আমরা তো ক্লাসে প্রত্যেকটা চ্যাপ্টার কমপ্লিট করানোর পরে ক্লাস কোয়েশ্চেন তো আমরা করাই। ঠিক আছে, ক্লাসের মধ্যে হয়তো 20টা 30টা যখন যে মানে রকম থাকে চ্যাপ্টারের, মানে এক্সামের ক্ষেত্রে চ্যাপ্টারের ওয়েটেজ কতটা আছে, চ্যাপ্টারের ইম্পর্টেন্স কতটা আছে সেইটা নিয়ে আমরা করি। যেমন লাইটের চ্যাপ্টার যখন আমরা করবো, লাইটের চ্যাপ্টারে প্রচুর প্রশ্ন করাতে হবে। আবার যদি আমি বলি যে সাউন্ডের ক্লাস যখন করাবো, সাউন্ডের ক্লাস একটু কম করলেও হবে। তার মানে কি চ্যাপ্টার ওয়েটেজ যেরকম এক্সাম ভিত্তিক, তো সেই ওয়েটেজ বুঝে আমরা ক্লাস প্রশ্ন করাই। ক্লাস কোয়েশ্চেন কমপ্লিট। আচ্ছা ক্লাস কোয়েশ্চেন কমপ্লিট হওয়ার পরে তুমি আসো ডাউটে। তোমার কি চ্যাপ্টারটা পড়তে গিয়ে কিছু ডাউট হয়েছে? ডাউটটা হলে আমাদের অ্যাপ্লিকেশনে ডাউট ইঞ্জিন অপশন আছে, সেই ডাউট ইঞ্জিন অপশনে তুমি ডাউট রেজ করবে। সাবজেক্টের টিচার যারা আছেন, ধরো সায়েন্সের ক্ষেত্রে ডাউট রেজ করলে আমি তোমাকে ডাউট সলভ করে দেবো টোটাল। তো ডাউট সলভ করলে, ডাউট সলভ করার পরে লেকচার সামারি। লেকচার সামারি মানে এইটা তুমি রিভাইজ দিলে একবার। লেকচার সামারি মিনস হচ্ছে জিনিসটা তুমি নোটস দেখো একবার রিভাইজ দিতে পারো, বা তুমি টোটাল ভিডিও দেখেও একবার করতে পারো। ঠিক আছে, এটা কিন্তু একটু টাইম টেকিং প্রসেস। আমি বলছি না যে এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, না, এটা টাইম টেকিং, আমিও মানছি টাইম টেকিং, বাট এইভাবে পড়লে তোমার সিলেকশন কেউ আটকাতে পারবে না। পরীক্ষার কাট অফ যাই থাকুক, তুমি যে প্রশ্নই থাকবে সেই প্রশ্ন পারবে।
ঠিক আছে? কারণ এই জিনিসগুলো এই ওয়েটা ছেলেমেয়েরা ফলো করে না বলে হ্যাপাজার্ড হয়ে যায় জিনিসটা। সিলেবাস তো বড়, এতগুলো সাবজেক্ট আছে, হ্যাপাজার্ড জিনিস হয়ে যাওয়া মানেই হচ্ছে তোমার এক্সাম হলে আটকে যাওয়া। এইটাই হচ্ছে মেন কারণ। সবার কম বেশি সবার মধ্যে কিন্তু এবিলিটি আছে, কিন্তু তারা এক্সামে পারছে না। কেন পারছে না? হচ্ছে রোড ম্যাপে সমস্যা, মাইন্ড ম্যাপে সমস্যা, স্ট্র্যাটেজিতে সমস্যা। সেই স্ট্র্যাটেজি আমি তোমার কাছে বলছি যে কোন কোন মানে স্টেপের থ্রু দিয়ে আমাদের যাওয়া উচিত। লেকচার সামারি দেখলাম, লেকচার সামারি দেখার পরে আমরা শর্ট টেস্ট দেব। শর্ট টেস্ট কোথায় দেবো? বিভিন্ন টেস্ট সিরিজ থেকে তুমি শর্ট টেস্ট দাও, চ্যাপ্টার ওয়াইজ টেস্ট সিরিজ তুমি পেয়েই যাবে, তো সেখান থেকে তুমি শর্ট টেস্ট দাও। শর্ট টেস্ট দেওয়ার পরে তুমি লং টেস্ট দাও। শর্ট টেস্ট মিনস হচ্ছে 10টা প্রশ্ন, লং টেস্ট মিনস হচ্ছে 50টা প্রশ্ন। চ্যাপ্টার ওয়াইজ তুমি যে কোনো বই খুললে তুমি এক একটা চ্যাপ্টারের 50টা এমসিকিউ তুমি পেয়ে যাবে, ঠিক আছে? তো শর্ট টেস্ট, লং টেস্ট তুমি তোমার মতো করে দেবে। সারপ্রাইজ টেস্ট দাও। সারপ্রাইজ টেস্ট মানে হচ্ছে তোমার মানে জাস্ট সারপ্রাইজ টেস্ট আমরাই নিই, ঠিক আছে? এখানে এইটা লেখা মানে হচ্ছে আমরাই দিই যে আজকে এই চ্যাপ্টারের উপরে, আমি যখন ডাউট ক্লিয়ারিং ক্লাস করি যে আজকে এই চ্যাপ্টারের উপরে ডাউটস হবে বা এই চ্যাপ্টারের উপরে আমরা এমসিকিউ আলোচনা করব, এটা করো, প্লাস টপিক ওয়াইজ ডাউট। তো এই তিনটেকে তুমি আপাতত বাদ দিতে পারো, কিন্তু এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত জিনিসটা যেটা আছে, এই পর্যন্ত জিনিসটা, ওকে, এই পর্যন্ত জিনিসটা তোমাকে মেনটেন করতে হবে। এই পর্যন্ত জিনিসটা মেনটেন না করলে তুমি ক্লিয়ার করতে পারবে না। কথা বুঝলে? এটা স্যার একটা সাবজেক্টের ক্ষেত্রে না, একটা সাবজেক্টের ক্ষেত্রে না, সব সাবজেক্টের ক্ষেত্রে। সায়েন্স বলো, হিস্ট্রি বলো, জিওগ্রাফি বলো, পলিটি বলো, ইকোনমিক্স বলো, যে কটা সাবজেক্ট তুমি যে এক্সামটাকে টার্গেট করছো সেই এক্সামে আছে, সব সাবজেক্টের ক্ষেত্রে তোমার একই স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে। এবার আরো একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস বলছি, যেটা খুব ইম্পর্টেন্ট এবং খুব সাইন্টিফিক। স্যার এতগুলো সাবজেক্ট আছে, এতগুলো চ্যাপ্টার আছে, কোন চ্যাপ্টার তৈরি হয়েছে কোন চ্যাপ্টার তৈরি হয়নি এ তো মাথায় রাখা সম্ভব না। কারণ দিন যত যাবে চাপ তত বাড়বে, একটা একটা করে ক্লাস হচ্ছে, তার মানে তোমার প্রত্যেকটা সাবজেক্টের চাপ আস্তে আস্তে বাড়ছে। এবার তোমাকে তোমার মতো টাইম বার করে তোমাকে তোমার মতো এই জিনিস সাজিয়ে নিতে হবে, তাছাড়া উপায় নেই কোনো। স্যার কি করে করব? ভালো করে দেখি। আমি প্রথমে ধরো একটা জিনিসকে আমি এইরকম ভাবে বলছি যে আমার কাছে টপিক, ধরো আমি বলছি এই যে সিলেকশন প্ল্যানার, এটা তোমার মতো করে তুমি প্ল্যানার সাজাবে। প্ল্যানার পার সাবজেক্ট অ্যাজ পার দ্য এক্সাম সিলেবাস। অ্যাজ পার দ্য এক্সাম সিলেবাস কিরকম? ধরো লাইট চ্যাপ্টার তুমি ধরলে, স্যার লাইট চ্যাপ্টারের কি ক্লাস দেখা আমার কমপ্লিট? ভালো করে বোঝো, লাইট চ্যাপ্টারের ক্লাস দেখা কমপ্লিট, খুব ইম্পর্টেন্ট। লাইট চ্যাপ্টারের ক্লাস দেখা কমপ্লিট স্যার, লাইট চ্যাপ্টারের ক্লাসে আমি টিক দিলাম। লাইট চ্যাপ্টারের নোটস বানানো কমপ্লিট, নোটস বানানো কমপ্লিট। আমাদের প্ল্যাটফর্মেই ডিপিপি আছে, তো ডিপিপিতে যে প্রশ্ন আছে সেই প্রশ্ন করা কমপ্লিট, কমপ্লিট। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তুমি যে কোনো বইতে পাবে, কমপ্লিট, কমপ্লিট। স্যার সেকশনাল মক টেস্ট এখনো অ্যাটেন্ড করেছি, দিইনি। এই সেকশনাল মক টেস্ট অ্যাটেন্ড করার পরে রিপিট ফার্স্ট টাইম মানে হচ্ছে প্রথম থেকে আবার একটা জিনিস রিপিট করলে, মানে ফার্স্ট থেকে লাস্ট অব্দি, মানে জাস্ট চোখ বুলিয়ে গেলে। এটা প্রাথমিকভাবে করতে তোমার একটু টাইম লাগবে, কিন্তু যখন ফার্স্ট টাইম রিপিট করবে এটা অনেক কম টাইমের মধ্যে হবে। রিপিট সেকেন্ড টাইম পর্যন্ত যদি তোমার এখানে প্রত্যেকটা জিনিসে রাইট দিয়ে রাখো, তার মানে লাইট চ্যাপ্টার থেকে যে প্রশ্ন আসুক তুমি পারবে। এই চ্যাপ্টার তোমার কমপ্লিট হয়ে গেছে। সেকেন্ড চলে আসো সাউন্ড চ্যাপ্টারে, ক্লাস দেখা কমপ্লিট, নোটস বানানো কমপ্লিট, ডিপিপির মধ্যে যা আছে এটা কমপ্লিট, পিওয়াইকিউ কমপ্লিট, সেকশনাল মক টেস্ট বিভিন্ন টেস্ট সিরিজ থেকে দেওয়া কমপ্লিট, রিপিট ফার্স্ট, রিপিট সেকেন্ড। এবার তুমি প্রত্যেকটাতে এরকম ভাবে একটা ডায়েরি বা একটা শিট মেনটেন করে প্রত্যেকটা সাবজেক্টের যে কটা চ্যাপ্টার আছে অ্যাজ পার দ্য ব্যাচ প্ল্যানার আমাদের, সেই চ্যাপ্টারগুলোকে এখানে লিখে নাও। সেই চ্যাপ্টারগুলোকে লিখে নিয়ে যেটা যেটা কমপ্লিট হবে সেটাতে রাইট দেবে, যেটা যেটা কমপ্লিট না হবে সেটাতে ক্রস দেবে। স্যার এত সময় পাওয়া যাবে? ভাই এটা সাইন্টিফিক ব্যাপার। যখন তুমি এখানে প্রত্যেকটা জিনিস রাইট দেখবে না, তোমার অটোমেটিক্যালি মাইন্ড বলবে যে না আমি কনফিডেন্ট, আমি পারবো, আমি প্রত্যেকটা জিনিস মেনটেন করেছি। যেখানেই ক্রস দেখবে সেই জায়গাটা উইকের শেষে হোক, মান্থের শেষে হোক, সেই জায়গাটা রাইট চিহ্ন দেওয়ার চেষ্টা করবে, মানে ওই জায়গাটা তুমি তৈরি করে নাও। তার মানে কি, টোটাল যে ওভারঅল সিলেবাস তোমার আছে, এতগুলো সাবজেক্টের যে ওভারঅল সিলেবাস আছে, সেই সিলেবাস তোমার রেডি, সেই সিলেবাস তোমার পুরো কমপ্লিট। কোথায় কোনটা গলদ আছে, কোন চ্যাপ্টার আমার হয়নি, কোন চ্যাপ্টারের কোন সেকশনটা আমি কমপ্লিট করিনি, সেই সেকশনটা তুমি এই জিনিসটা দেখলে বুঝতে পারবে। এই কারণেই এই চার্টটা বানাতে বলা। আশা করি এইভাবে কেউ ভাবে না, কম্পিটিটিভ পরীক্ষাতে তো এইভাবে ভাবে না। নিট যেই ছেলেমেয়েরা এইভাবেই ভাবে, তো তাদের যে অ্যাপ্রোচ, সেই অ্যাপ্রোচটাই আমি তোমাদের সামনে আলোচনা করলাম।
যে এই জিনিসটা ভাই এরকমভাবে ভাবো, দেখো কোনো রকম কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, এইটা বানাতে খুব বেশি সময় লাগবে না, এবং টোটাল জিনিসটাকে একটা কনস্ট্রাকটিভ ওয়েতে, একটা গঠনমূলক অ্যাপ্রোচে তোমাকে নিয়ে যেতে হবে, তাছাড়া অন্য কোনো উপায় নেই। তো ভিডিওর নিচে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো যে জিনিসটা কেমন লাগলো। এই কারণেই বলা যে এইভাবে পড়লে যে কোনো পরীক্ষায় পাস করবে। ভাই এখানে ম্যাজিক মিরাকেল বা গাল গল্প ধাপ্পাবাজির কোনো ব্যাপার নেই। এখানে যেটা ব্যাপার আমি বললাম সেই জিনিসটা প্রপার সায়েন্টিফিক অ্যাপ্রোচ আমি তোমাকে বললাম যে কিভাবে পড়া উচিত, কিভাবে সিলেবাস কমপ্লিট করা উচিত, কিভাবে ডায়েরি মেনটেন করা উচিত, কিভাবে রুটিন মেনটেন করা উচিত। এবার কখন খাবে, কখন ঘুমাবে, কখন খেলবে, কখন জিম করবে, কখন ফোন ঘাঁটবে, রিলস দেখবে, সব কিছুই করা দরকার লাইফে। আমি কখনোই বলবো না যে ফোন ঘাঁটবে না, অবশ্যই দরকার। সেটা তুমি তোমার মতো করে টাইম বার করে নাও। এইগুলো মেনটেন করার পরে যদি তোমার কাছে টাইম থাকে তাহলে সেই টাইমে তুমি বাকি কাজ করবে, সিম্পল কথা। এইটা মেনটেন করলে তোমার সিলেকশন কেউ আটকাতে পারবে না। সে তুমি আজকে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দাও, জানি সময় কম, তাও চেষ্টা করতে হবে এই জিনিসটা মেনটেন করার, ঠিক আছে? বা তুমি অন্য কোনো আমাদের অল ইন্ডিয়া লেভেলের এন্ট্রান্স এক্সাম যা আছে তা দাও, সব ক্ষেত্রেই একই রুটিন। ওকে, তো এইটুকু তোমাদের জন্য থাকলো। আমাদের WBPSC ওয়ালা অফিসিয়াল ইউটিউব চ্যানেলের সঙ্গে তোমরা যুক্ত থাকো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং আমাদের প্রত্যেকটা ব্যাচ, সেই ব্যাচগুলো আমাদের আছে, সেই ব্যাচে তোমরা জয়েন করে যাও, ঠিক আছে? অফিসিয়াল ইউটিউব চ্যানেলের সঙ্গে তোমরা যুক্ত থাকো WBPSC ওয়ালা। এখান থেকে তোমাদের সিলেবাস ভিত্তিক প্রপার ডিসকাশন হয়ে যাবে, সেটা SLST পরীক্ষা হোক বা আমাদের গভর্নমেন্ট কম্পিটিটিভ এক্সাম হোক, সব ক্ষেত্রেই তোমরা হেল্প পাবে। থ্যাংক ইউ সো মাচ। নতুন ভিডিওতে আবার প্রত্যেকের সঙ্গে দেখা হবে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, এবং অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে এই স্ট্র্যাটেজি, এই ভিডিও তোমাদের কেমন লাগলো, তোমরা এরকমভাবে ভাবতে কিনা, বা তোমাদের যে যদি তোমাদের কিছু মতামত থাকে, তোমরা যদি কিছু ইনপুট এখানে দিতে চাও, সেটাও অবশ্যই কমেন্টের ফিডব্যাকে জানাবে। প্রত্যেককে ধন্যবাদ, প্রত্যেককে নমস্কার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।